আপনাকে আর নিচে গিয়ে খেতে হবে না, আসুন এখানেই খেয়ে নিন, আসুন। এ কি, তুমি এখনো বেরোওনি? আসলে আমি ভুলেই গেছিলাম যে যেটি বাসটা সার্ভিসিং এ দিয়েছে আর সেটা 8টার সময় দেবে। আজ একটু বেশি রাত অবধি টানতে হবে। বলছি আপনার কোন বইগুলো লাগবে আমাকে একটা লিস্ট করে দিয়ে দিন, তো আমি তো কলেজ স্ট্রিটের উপর দিয়ে যাই, কোনো একটা সময় করে আমি ঠিক নিয়ে নেব। তুমি কিছুতেই ছাড়বে না দেখছি। একদম ঠিক ধরেছেন আপনি, আপনাকে ডাক্তার না বানানো অবধি আমি আপনাকে ছাড়বো না। সেই যদি আপনি আমাকে বাড়ি থেকে বেরো করে দেন তবুও আমি বেরোবো না, একদম ঠান লি হ্যাঁ মানে। রূপাই, বলছি তুমি খেয়েছো? আরে আমি পরে খেয়ে নেব। শোনো, আমি তোমাকে খুব ভালো করে জানি। তুমি বাস ডিপোতে গিয়ে 1 কাপ চা আর ওই একটা কি বলে লেরো বিস্কুট, ওটা খেয়ে নেবে ব্যাস, আর সারাদিন কিচ্ছু খাবে না। দাঁড়াও, মুখ খোলো, খাও, মুখ খোলো। ভাঙছি নিয়ম ডানা মেলে যায় আসে না কে কি বলে, তবু পারবে কি তুই মন জুড়ে ঠিক ঠিকানায় পৌঁছতে। ভালোবাসা আরে এটা তো আপনার খাবার, আমাকে খাইয়ে দিচ্ছেন কেন? চুপ, যেটা বলছি সেটা করো। আচ্ছা ঠিক আছে, রাখুন এখন। ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে। এই, তোমার সমস্ত জিনিস ব্যাগে আছে, নাও বেরিয়ে যাও, গেট আউট। দাদাগিরি ফলাচ্ছে, রূপাই নিচে দাদাগিরি ফলাচ্ছে, আর তুমি এখানে চুপ করে বসে ছোট জগন্নাথ হয়ে বসে আছো। কালকের ঘটনার পর থেকে না রূপাই সাপের 5 পা দেখেছে। সামান্য একটু লেবু জল চাইলাম, মুখের ওপর শটানে বারণ করে দিল, বললো আমি দিতে পারবো না, আমি তোমার চাকর নই, নিজেরটা নিজে করে নাও। ওর অডাসিটিটা ভাবো একবার, হবে নাই বা কেন? ওর পেছনে তো বিশ্বায়নের বাবা মানে আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাইয়ের সাপোর্ট আছে না। এরকম চলতে থাকলে না রূপাই আমাদের মাথায় চড়ে নাচবে। কি হলো কাকিমণি, তুমি চুপ করে বসে আছো কেন বলো? তুমি কিছু বলছো না কেন? এই তুমি ভয় টয় পেয়েছো নাকি? শোনো, তুমি যা করেছো না বেশ করেছো। নিজের ছেলের জন্য করবে না তো কি জায়ের ছেলের জন্য করবে? যার জন্য চুরি করলাম সেই তো কথা শোনাচ্ছে মিশকা। আমার নিজের ছেলে সৌম্য, যার জন্য এত বড় কাজটা আমি করলাম, সেই সৌম্য আর তার বউ মিলে আমাকে কথা শুনিয়ে গেল এসে। না তুমি একটা কথা ভাবো, আমি এই সংসারের ছোট বউ, কিন্তু আমার হাতেই কিন্তু এই সংসারের রাশটা ছিল এতদিন। সেই আমাকে আমার বর সকলের সামনে ঘাড় ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। আমি তো সবটা হারিয়ে ফেললাম মিশকা। হ্যাঁ, আমার কি হবে? আমি এখন কি করব বলো তো? তোমার ইমিডিয়েট রেহানের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত কাকিমণি। কাকিমণি যথেষ্ট রিপেন্ট করছে বিশ্ব। যেই মানুষের অনুশোচনা হয় না মিশকা, সেই মানুষের ব্যবহারে সেটা বোঝা যায়। এই ঘটনাটা ঘটেছে 24 ঘন্টা হয়ে গেছে। কাকিমণি কি করেছে? একবারের জন্য রেহানের কাছে গিয়ে বলেছে আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। প্রবলেমটা কি কাকিমণি? যাও না রেহানের ঘরে, ওর হাত দুটো ধরে বলো রেহান আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দে। কি করবে ও? তোমায় জেলে তো পাঠাবে না, সেটা তুমি ভালো করে জানো। তাহলে প্রবলেমটা কোথায়? যাও গিয়ে ক্ষমা চাও। সবাই এসে খালি একই জ্ঞান দিয়ে যাচ্ছে আমায়। আমার বর বলল, প্রিয়া বলল, এখন এসছে বিস্ময়। বলছি রূপাই, আমি এতদিন ছোটখাটো হলেও একটা চাকরি করতাম। সংসারে টাকা দেওয়ার পর আমি কিছুটা পয়সা সেভিংস করেছি। তোমাকে ফালতু খরচা করতে হবে না। শোনো, আমি ওই টাকা দিয়ে আমার পড়ার বইপত্র কিনে নেব। কটা টাকা জমানো আছে থাক না, ওগুলো তো আপনাকে হাত দিতে হবে না। রূপাই, তুমি তো দেখছি তোমার সব টাকা আমার পেছনে খরচা করে ফেলবে। আরে বাবা, তোমাকে তো তোমার ওই ইঞ্জিনটা বানাতে হবে, সেটার জন্য অনেক কিছু কিনতে হবে, তোমাকে অনেক টাকার প্রয়োজন আছে। আর শোনো, আমি ওই পাশে গ্যারেজ আছে না, সোমনাথদার গ্যারেজ, ওখানে আমি কথা বলে রেখেছি। ওখানে একটা জায়গায় বসে তুমি তোমার ইঞ্জিন বানানোর কাজটা শান্তিতে পূরণ করো, ঠিক আছে? মাসে মাসে কিছু টাকা দিয়ে দিলে হয়ে যাবে। ও বাবা, ইঞ্জিন সেসব তো আমি কবেই ডকে তুলেছি। শুনুন, আগে আপনি ডাক্তার হবেন, তারপর অন্য কাজ। আপনি খেয়ে নিন। রূপাই, ডকে উঠলেও ডক থেকে নামাতে হবে। তুমি না বলেছিলে আমরা দুজনেই একটা টিম? তুমি যেমন আমার স্বপ্ন পূরণের জন্য পাগলামো করছো, পাশাপাশি তোমার স্বপ্ন পূরণ মানে তোমার ওই ইঞ্জিনটা কমপ্লিট তোমাকে করতেই হবে। আমাদের দুজনের ইঞ্জিন সমান গতিতে ঠিক দিশাতে যখন এগোবে,
তখনই প্রকৃত অর্থে আমরা একটা টিম হয়ে উঠব। কথা দাও রূপাই, তুমি তোমার ইঞ্জিন বানানোর ক্ষেত্রে কোনো গাফিলতি করবে না। আচ্ছা, কোনো গাফিলতি করব না। না, প্রমিস করো রূপাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি। আপনি এরকম বাচ্চাদের মতন কেন করছেন? নিন, আপনি খেয়ে নিন। আর একটা প্রমিস করো, তোমার মতো বন্ধু যদি আমার পাশে থাকে না রূপাই, আমি সব অসাধ্য সাধন করে ফেলবো। বলো, তুমি সব সময় আমার পাশে থাকবে? ভাঙছে নিয়ম ডানা মেলে যায় আসে না কে কি বলে, ভাঙছে নিয়ম ডানা মেলে যায় আসে না কে কি বলে। তো আপনি এখন এরকম সেজে গুজে রেডি হয়ে যাচ্ছেন কোথায় শুনি? হবু ডাক্তারবাবু? হসপিটালে যাচ্ছি। আমার ম্যাডাম আমাকে আদেশ করেছে, সে আদেশ তো পালন করতেই হবে। হসপিটালে যাচ্ছি রেজিগনেশন দেওয়ার জন্য। ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে। কি হলো, এখনো কি ভাবছো? তুমি যত সময় নেবে ইকুয়েশন কিন্তু বদলে যাবে। তুমি এমনিতেই বাড়ির সবার চোখে নিচে নেমে গেছো, আরও নিচে নেমে যাবে। কেউ তোমার পাশে দাঁড়াবে না, এমনকি তোমার নিজের ছেলে সৌম্যও তোমার পাশে দাঁড়াবে না। তুমি আমার কথাটা মিলিয়ে নিও। তুমি হয়তো ভাবছো আজ নলে কাল সমস্তটাই হালকা হয়ে যাবে, তুমি আবার বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে, ছড়ি ঘোরাবে। তা কিন্তু হবে না কাকিমণি, এখনো সময় আছে। রেহানের কাছে যাও, গিয়ে ক্ষমা চাও। তোমার আগামী দিনের ব্যবহার কর্ম তার উপরে ডিপেন্ড করবে কিন্তু বাড়ির লোকেরা তোমায় ক্ষমা করবে কিনা। তুমি কি কাকিমণিকে ভয় দেখাতে এসছো বিশ্ব? ভয়? মিশকা, তোমাদের নিজেদেরই না ভয় পাওয়া উচিত। তোমরা একটার পর একটা যা বদমাইশি করে গেছো, সমস্ত লেভেল পার করে গেছো। কি বলবো, আমি তো নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। তুমি কাকিমণিকে তাতাচ্ছিলে, যা করেছো বেশ করেছো। আমার না তাই মাঝে মাঝেই সন্দেহ হয়, সত্যিই কি মিশকা রূপাইয়ের বাসের ব্রেকটা কাটিয়েছিল? বাড়াবাড়ি করো না বিশ্ব। বাড়াবাড়ি করছি না মিশকা, আমি তোমার সাথে ইয়ার্কি মেরে হেসে খেলে থাকি বলে তুমি সবসময় তার অ্যাডভান্টেজ নাও। অনেক হয়েছে, এবারে বোঝার চেষ্টা করো। দেখলে তো কাকিমণি, ডাক্তার মধুমিতা প্রত্যেকে অন্যায় করে সবার সামনে ক্ষমা চেয়েছে। এবার তো বোঝো, ওই মেকানিক যদি একবার নিজের বয়ানটা বদলে নেয়, বুঝতে পারছো তোমার কি হবে? সবার সামনে তোমাকেও হাত জোর করে ক্ষমা চাইতে হবে। তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তখন আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। তখন যা করবে পুলিশ আর কোর্ট। তাই এখনো বলছি, শুধরে যাও। আর ভুলে যেও না মিশকা, তোমার কেসটা কিন্তু বন্ধ হয়ে যায়নি, এখনো তোমার কেসটা কোর্টে খোলা আছে। স্যার, আমার রেজিগনেশন লেটার, কাইন্ডলি অ্যাকসেপ্ট ইট। দেখো রেহান, যেতে চাইলে জোর করে তো আটকাতে পারবো না, কিন্তু রেহান তোমাকে আমাদের খুব প্রয়োজন ছিল। শুধু পেশেন্ট নয়, এখানকার নার্স, ডাক্তার, ম্যানেজমেন্ট সবারই খুব প্রয়োজন ছিল। ইউ আর এ জুয়েল রেহান, কিন্তু তোমাকে তো আমরা যোগ্য সম্মান দিতে পারলাম না। আগের দিন তোমার সঙ্গে যা ঘটনা ঘটে গেল। না না স্যার, আগের দিনের ঘটনার জন্য আমি রিজাইন করছি না। এই কি শুনছি রেহান, তুমি নাকি চাকরিটা ছেড়ে দিচ্ছ? স্যার, ওকে ছাড়া তো আমাদের চলবে না। স্যার, আপনি কিন্তু ওর রেজিগনেশন একদম অ্যাকসেপ্ট করবেন না। আর তোমার কাছে সেদিনের জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে না না, তা নয়। আসলে এত কিছু খারাপের মধ্যে আমার জীবনে একটা ভালো ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমার স্ত্রী রূপাই আমাকে সাংঘাতিকভাবে ইন্সপায়ার করেছে ডাক্তারি পড়ার জন্য। আমি ডাক্তারি প্রিপারেশন নেব বলেই রিজাইন দিয়েছি। তুমি আবার সেই কাঁচা পাউরুটি চাই চুবিয়ে খাচ্ছ? এমনিতেই তোমার অম্বল হয়, তারপর একটু পর চোয়া ঢেকুর তুলবার বাবা গো মাগো করবে। সকালবেলা তো জল খাবার বানানোর সময় থাকে। চা দাও তো একটা বুড়োদা। জল খাবার বানাতে পারো না, দুটো বাসি রুটি তো বানিয়ে রাখতে পারো। চা দিয়ে চুবিয়ে খাবে, নাহলে একটু বিস্কুট দিয়ে খাবে, একটু মুড়ি দিয়ে খাবে। তা না, তুমি কাঁচা পাউরুটি খাবে। খিদের সময় তো বাদ বিচার করলে চলে। এরপর তো তুই বাস টার্মিনেশন দুপুরের আগে আমার কিছু পেটে পড়বে না।
নে নে চল চল তাড়াতাড়ি খাচ্ছি চল। অত তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে খাও, খেয়ে তারপর বেরোই। তাড়াহুড়ো তো আছে তুই করছিস সকাল থেকে। সে না হয় একটু রাত অব্দি টেনে দেবো গো, এখন থেকে এক্সট্রা টিপ না খাটলে চলবে না জেঠি। 2-3টে এক্সট্রা করে টিপ রাতে খাটতেই হবে। এই তো ছোট দুটো কাঁধ, আর কত দায়িত্ব নিবি বলতো? একটা কাঁধে তোর মা, কাকা, তোর ভাই বোনেরা, আর তোদের সংসারে তো একা তোর ভাই রোজগার করে, আর সবাই তো তোর মুখের দিকে তাকিয়ে বসে আছে। আবার আরেকটা কাঁধে বর, শাশুড়ি, ননদ, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই কটা বছরের তো ব্যাপার জেঠি, আমি ঠিক আদা জল খেয়ে টেনে দেবো, তুমি সব চিন্তা করো না। তুমি শুধু আমার একটু সাপোর্ট করো জেঠি। নার্সবাবু একবার ডাক্তার হয়ে যাক, তারপর দেখো। মেয়ে আমার বরের চাকরি ছাড়িয়ে তাকে ডাক্তারি পড়াচ্ছে, তার জন্য মুখে রক্ত তুলে সে খাচ্ছে। এমন আজব মেয়ে আমি দুটো দেখিনি। এরকম অনেক মেয়ে আছে গো জেঠি, শুধু তাদের গল্পগুলো আমরা জানতে পারি না। আমার শুধু চিন্তা একটাই, এই নার্সবাবু ডাক্তারি পড়াটা শুরু করলে অনেক খরচ খরচা গো। এই কটা খুচরো টাকায় কি হবে বলো তো? এই সামনে বিয়ের সিজন আসছে না, এই বিয়ের সিজনে কটা বিয়ে বাড়ির বায়না নিতে হবে, তাহলেই হবে। তাহলে কটা থোক টাকা আসবে হাতে। ঠিক বলেছিস, আমি গ্যারেজের ছেলেপুলেগুলোর সঙ্গে কথা বলে দেখি, ওদের তো আশেপাশে অনেক চেনাশোনা আছে, যদি কটা ভাড়া এনে দিতে পারে। দেখছি দাঁড়া। এ তো সত্যি খুব ভালো খবর। তোমারটা এখনো বয়স আছে, একটু চেষ্টা করলেই তুমি ডাক্তার হতে পারো। সিরিয়াসলি দেখো রেহান, আমরা তোমাকে কতবার বলেছি তুমি ডাক্তারের থেকে কম নও, অথচ দেখো রেহান, আমরা তোমাকে একবারও বলিনি যে নার্সের চাকরিটা ছেড়ে দিয়ে তুমি একবার ডাক্তারিতে বসো। কি জানি, হয়তো তোমাকে ছাড়া আমাদের কাজ উতরাবে না, তাই সেলফিশ হয়ে তোমাকে আটকে রেখেছিলাম। তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো রেহান, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। এই সব কিছুর কৃতিত্ব কিন্তু তোমার স্ত্রীর প্রাপ্য। আমার তরফ থেকে তুমি তাকে ধন্যবাদ জানিও। আমি নিশ্চিত তুমি ঠিক ডাক্তার হতে পারবে। প্রথম দিন বলেছিলি তুই রূপাইকে স্ত্রী হিসেবে মানিসই না, আর এখন কথায় কথায় আমার স্ত্রী আমার স্ত্রী। মাঝে মাঝে মনে হয় না তোর কথা বলার ক্ষমতাটাই কেড়ে নি, যাতে তোর মুখ থেকে আমার স্ত্রী না বেরোয়। আমার স্ত্রীরও তাই বিশ্বাস, সে আমার থেকেও বেশি আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে। তাই ডাক্তারির স্বপ্ন শুধু আমার একার নয়, আমাদের দুজনের। আমাকে এখন যে করেই হোক ডক্টর হতেই হবে, আর ডক্টর হওয়ার পর আমি এই হসপিটালেই জয়েন করব। আমরা তোমার জন্য অপেক্ষা করবো রেহান। অল দ্য বেস্ট। রেহান, কোনো এমার্জেন্সি হলে কিন্তু আমরা তোমাকে ফোনে খুব জ্বালাবো, আর তোমাকে কিন্তু ফোনটা তুলতেই হবে। নিশ্চয়ই ধরবো, আর ফ্রি থাকলে এসে আমি হাতে হাতে কাজও করে দেবো। আসি এখন। মধু ম্যাডাম তো এক্ষুনি ঢুকে যাবেন, একবার দেখা করে যাবে না? না, এই অবহেলার মাসুল যে তোকে কিভাবে দিতে হবে রেহান, তুই কল্পনাও করতে পারছিস না। রূপাই যা পারে করে নিক, ডাক্তার তোকে আমি হতে দেব না, কিছুতেই না। তুমি রূপাই বাস চালাও? হ্যাঁ, আমি রূপাই সাহা। আপনি? আমি নকুল সামন্ত, আমার রাজারহাট চৌমাথায় বাড়ি। ওখানকার ক্লাবেই তোমার নামটা শুনলাম। তুমি তো পূর্বপাড়ায় থাকো। হ্যাঁ। খুব ভালো বাস চালাও। আসলে আজ আমার মেয়ের বিয়ে, বুঝতেই পারছো যে বিয়ে দিতে গিয়ে পুঁজি প্রায় শেষ, কিন্তু বরযাত্রীকে আনার তো একটা ব্যবস্থা করতেই হবে, তাই না? বড় কুটুম্ব বলে কথা। সেই কারণেই তোমার কাছে আসা, মানে যদি তোমার বাসটা আমাদের ভাড়া দিতে, মানে ওই সন্ধ্যাবেলা বাগুইহাটি থেকে বরযাত্রীকে তুলে নিয়ে আর চৌমাথায় এলে, আর ওই খাওয়া দাওয়া হয়ে গেলে আনুমানিক ওই 12টার দিকে আবার বাগুইহাটিতে দিয়ে এলে। এইটুকু একটু করে দাও না, বুঝতেই তো পারছো, লক্ষ্মীটি করে দাও না। কি বলো জেঠি? হ্যাঁ হয়ে যাবে,
কিন্তু গুইহাটি রাজারহাট আপ ডাউন তো 9,000 টাকা লাগবে, আর যদি ফুল দিয়ে বাসটা সাজাতে হয় না তাহলে আরো এক্সট্রা টাকা লাগবে। না না, ওসব ফুল টুল দিয়ে সাজাতে হবে না। এই 9,000টা একটু বেশি হয়ে যাচ্ছে না? না না, আসলে তেলের দাম কি হারে বাড়ছে আপনি দেখছেন তো, সেই হারে তো বাসের ভাড়াটা বাড়ছে না। আপনার মেয়ের বিয়ে বলেই আমরা অনেক কম করে দিচ্ছি, মানে সব থেকে কম করে দিচ্ছি। আপনি বাইরে খোঁজ নিয়ে দেখুন না, 10,000-এর কমে কেউ করবে না। না না, 9,000-এর নিচে নামতে পারবো না, আর 2,000 অ্যাডভান্স করে দিতে হবে। বেশ, ঠিক আছে, তাই হবে। এই নিন। এই নিন, রাখুন। আর বলছি, আমি এখানে অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। হ্যাঁ, দেরি করো না কিন্তু। আরে আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার মেয়ের বিয়ে মানে আমাদের বাড়ির মেয়ের বিয়ে। আপনার সার্ভিসে কোনো রকম ত্রুটি হবে না, একদম লেট হবে না, আপনি যান। ঠিক আছে, আসছি। দেখেছো জেঠি, মাতারা আছেন। এই সবে বলছিলাম না বিয়ে বাড়ির ভাড়া হলে ভালো হতো, দেখো সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ির ভাড়া বায়না চলে এলো। মাগো তুমি দেখো, এই বিয়ে বাড়ির সিজনে আমরা যেন রোজ ভাড়া খাটতে পারি। হ্যাঁ নাও জেঠি, আমার কিন্তু কমিশন লাগবে। ধরো, কোন দিন তোকে কমিশন দিইনি শুনি? হ্যাঁ, কমিশন লাগবে? মেয়ে আমার বরের জন্য করে প্রাণপাত করছে। চল ছাড়ো। দেখ ঠাকুরপো, তোমাদের বড়দা আমাকে কয়েকটা কথা পরিষ্কার করে সবাইকে জানিয়ে দিতে বলেছেন, তাই আমি সবাইকে জড়ো করেছি সেই কথাগুলো বলবো বলে। আসলে আমাদের পরিবারে একটা নতুন কালচার শুরু হয়েছে। এই যে নিত্য নতুন অশান্তি, ভেদাভেদ, কে উঁচু ক্লাস কে নিচু ক্লাস, অন্যের ক্ষতি করা, এই সমস্ত চলছে আমাদের পরিবারে। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। হ্যাঁ, আর যদি বন্ধ না করা হয় তার নিদানও উনি দিয়েছেন। উনি বলেছেন সকলের সম্পত্তি ভাগাভাগি করে হাঁড়ি আলাদা করে দেবেন, নিজের হাতেই ভেঙে দেবেন। কারণ যে যৌথ পরিবারে নিজেদের মধ্যে ভাব ভালোবাসা থাকে না মেজো, সেই যৌথ পরিবার এই যুগে টিকিয়ে রাখার কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না উনি। আমি কি করব বল মেজো? কি বলছো বর্দি? আমাদের এই গোটা পাড়ায় এই মুহূর্তে একটাই যৌথ পরিবার আছে জানো তো, আমাদের মল্লিক পরিবার। রেহানের বাবা যখন চলে গেলেন তুমি আমায় বলেছিলে যে চিন্তার কোনো কারণ নেই, সবাই একসাথে থাকবো। আর সেই তুমি আজ হাঁড়ি আলাদা করে দেবার কথা বলছো বর্দি? তখন কি আর বড় বৌদি জানতো যে আমরা আমাদের বাড়িতে এরকম নটোরিয়াস ক্রিমিনাল পুষছি? কাকুমণি, আর কত কথা শোনাবে কাকিমণিকে? একটা ভুল না হয় করে ফেলেছে, বাদ দাও না। এটাকে ভুল বলে না, এটা হলো ঠান্ডা মাথায় প্ল্যান করে মানুষ খুন করা। একটা মানুষের অ্যাম্বিশন, ভবিষ্যতের পরিকল্পনা, তার স্বপ্নগুলোকে খুন করা মানে সেই মানুষটাকেই তো খুন করে ফেলা। এটা মানুষ খুন করার চেয়ে কম অপরাধ কিছু হলো রেহান? যে মা, আমার স্বপ্ন খুন হয়ে যায়নি রেহান। এই দেখো, আমি আবার মেডিকেল বই পড়ছি, আমি আবার পড়বো, পরীক্ষা দেব এবং আবার ডক্টর হওয়ার চেষ্টা করবো। আমি চেষ্টা নয় দাদা ভাই, তুই ডক্টর হবি। রূপাইদি যেইভাবে উঠে পড়ে লেগেছে তুই দেখবি ওর তোকে ডাক্তার বানিয়েই ছাড়বে। হ্যাঁ, ডাক্তার আমাকে হতেই হবে। শুধু জেম্মা, তুমি এই সংসারটা ভেঙে দেওয়ার কথা আর বলো না, রাগের মাথাতেও না। এই যৌথ পরিবারটাই আমাদের বেঁচে থাকার, স্বপ্ন দেখার, স্বপ্ন পূরণ করার জন্য যে শক্তি লাগে তার অক্সিজেন দেয়। আর কাকিমণিও এই পরিবারের একটা অংশ। কাকিমণির আঘাতটা আমি নেগেটিভলি নিচ্ছি না, সেটা পজিটিভলি নিয়ে আমি ডক্টর হওয়ার চেষ্টা করছি। শুনলে? নিজের কানে শুনলে? এরপর তোমার শরীরে যদি মানুষের বিন্দুমাত্র রক্ত থেকে থাকে, ওর কাছে ক্ষমা চাও, রেহানের কাছে ক্ষমা চাও তুমি। কাকুমণি, আমি তো বলছি ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, বাদ দাও না। না না, প্রয়োজন আছে রে।
যথেষ্ট প্রয়োজন আছে। ও যদি আজকে নিজে থেকে ক্ষমা না চায় তাহলে আমি ওকে নিয়ে সংসার থেকে আলাদা হয়ে যাব, একমাত্র ওর কৃতকর্মের জন্য। আমি তোর আর মেজ বৌদির কাছে মুখ দেখাতে পারছি না। ঠাকুরপো, কালে কালে ঘটনাক্রম যেদিকে এগোচ্ছে মনে তো হচ্ছে সংসারটা ভাঙলো বলে। সংসারের মানুষগুলো যদি না শোধরায় তখন পরিবার ভেঙে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকে কি? আবার এই পরিবারের কিছু সদস্য এত আস্পর্ধা, এত ঔদ্ধত্য বাড়িয়ে বসে আছে, তারা তো মনে হচ্ছে বদমাইশিতে পিএইচডি করে ঘুরে বেড়াচ্ছে। আমিও দেখব হাঁড়ি আলাদা হয়ে যাওয়ার পর কে নিজের দমে কটা দিন তার বরকে দুটো ভাত রেঁধে খাওয়াতে পারে। এই কথাটা তুমি আমাকে মিন করে বললে তো মা? তো তুমিও তো তোমার বরকে রান্না করে খাওয়াও না। এই দেখো, তুমি যে কুচুটে আর ছোট সাকরেদ সেই ইনফরমেশন আমার কাছে ছিল, তুমি যে নির্বোধ সেটা তো জানতাম না। আমি রান্না করে খাওয়াই না, না সময় পাই না বলে রান্না করে খাওয়াতে পারি না, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমি একটা কাজ করি, হ্যাঁ একটা জায়গায় কাজ করি বলে আমি সময় পাই না, আর আমার সেই খামতিটা পূরণ করে দেয় আমাদেরই পরিবারের সবচেয়ে নিরীহ সদস্য আমার মেজো। বুঝেছো? কেন করে? কারণ আমাকে শ্রদ্ধা করে না, বরং বলা চলে যে আমার কাজটাকে শ্রদ্ধা করে। কারণ আমি তো চারটে ফ্লপ বিজনেসের টাকা জোগাড় করব বলে নিজের বরের বুকের ওপর বসে তার দাড়ি ওপড়াই না, কিংবা আমাদের পরিবারের কোনো সদস্যকে অপছন্দ হলে তাকে অজ্ঞান করে তার হাত পা বেঁধে রিসর্টে ফেলে আসার মতন নোংরা কাজও করি না। ম্যাডাম, কাজটা হয়ে গেছে। রূপায়ের বাস ভাড়া করা হয়ে গেছে। বাসটা এলেই সন্ধ্যাবেলা বাকি কাজটা সালটে দেব। মনে আছে তো, একেবারে মিনিমাম ফিস নিয়ে তোমার হার্টের অপারেশন করেছিলাম আমি। হয়তো তুমি বাঁচতে না, তোমার এই জীবনটা কিন্তু আমার দেওয়া। আমার কাছে যদি কোনো গন্ডগোল হয় না, আমি যেমন জীবন দিতে পারি তেমন নিতেও পারি। কিন্তু কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কাজটা পুরো মাখনের মতো হবে। এমনিতেই পুলিশের খাতায় আমার 14টা কেস অলরেডি ঝুলছে, সেটা নিশ্চয়ই জানেন। জানি বলেই তো তোমায় ভাড়া করেছি, আমার কাছে যেন কোনো গন্ডগোল না হয়। হবে না, আসছে। কাজটা শেষ করে আপনাকে ফোনে সুখবরটা জানাচ্ছি। বাস চালিয়ে এক্সট্রা ট্রিপ খেটে তুমি বরকে ডাক্তারি পড়াবে রূপাই? ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখছো তাই না রূপাই? আমি তোমার ওই কাঁথায় আগুন লাগিয়ে দেব, কিচ্ছু করতে পারবে না তুমি। আজই তোমার খেল খতম হয়ে যাবে, খতম।